প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। বাজেটের পর মাঝপথে মূসক বৃদ্ধি এটা বেআইনি, এটা কিন্তু বেআইনি, টোটালি আপনারা উল্লেখ করতে পারেন। তারপরে মতামত প্রদান ছাড়া, সুযোগ ছাড়া, আমার সেক্টর ডিসকাশন ছাড়া এই ল জারি করা, অধ্যাদেশ আইন করা, এটাও বেআইনি, এটা নিয়ম বহির্ভূত। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মূসক ট্রান্সপোর্ট এবং যাদের সাথে সাথে সম্পৃক্ত তাদের সাথে আলোচনা না করে হুট করে মূসক এই আইনটা জারি করা, এটা টোটালি আমাদের সিটিজেন সরকারের পরিপন্থী। তার রাজস্ব বিভাগের যোগ সাজসে আপনারা প্রয়োজনে, আপনারা তো বলেছেন হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, সেগুলো আদায় করেন। আরেকটা কথা আপনারা বলেছেন আইএমএফ এর চাপ। আমি গতকাল আলাপ করেছি এনবিআর এর বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন জায়গায় এনবিআর কোনো নির্দিষ্ট করে দেয় নাই ভ্যাট বাড়াইতে হবে, এনবিআর নির্দিষ্ট করে দেয় নাই গ্যাসের দাম বাড়াইতে হবে। এনবিআর বলছে আপনার জেনারেট করেন, কি জেনারেট করবেন, আপনার রেভিনিউ জেনারেট করবেন। এটা অনেক পথ আছে, আপনারা আমাদের সাথে ডিসকাসে বসেন, আমরা পথ দেখাই দেব কিভাবে আপনাদের রেভিনিউ বাড়বে। ব্যবসায়ীদের মতে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর ভ্যাট ও করের বোঝা চাপানো হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন দেশের শ্রমজীবী, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য, বিস্কুট, কেক, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ভোক্তারা ক্রয় ক্ষমতা হারালে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে। ভ্যাট বৃদ্ধির ফলে এরই মধ্যে এ খাতে সরাসরি কাজ করা প্রায় 2.5 লাখ শ্রমিকের কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে। নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে পুরো খাত মুখ থুবড়ে পড়বে। রপ্তানিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। কেমন আমি বলি, আমরা কিন্তু বাংলাদেশে যদি ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, আগামী দিনে কিন্তু রপ্তানি করার জন্য ভালো প্রতিষ্ঠান দাঁড়াবে। আজকে যদি আমরা ভালো প্রতিষ্ঠান যদি বাংলাদেশে না থাকে, তাহলে আগামী দিনে যে বিনিয়োগ আমাদের প্রয়োজন আছে রপ্তানি যোগ্য শিল্প স্থাপন করার জন্য, ওই রপ্তানি করার জন্য কোনো প্রতিষ্ঠান তো আগামীতে দাঁড়াবে না। সো আমরা দেখেছি যে আমাদেরও বাবার মেম্বার, আমরা দেখেছি যে আমাদের বাবার মেম্বারে রেগুলারলি হয়তো আমরা 20টা কোম্পানি আছি, আমরা খুব জোরভাবে আমরা এক্সপোর্ট করছি, 30টা কোম্পানি আছে। কেন বারবার আমাদের মেম্বার আছেন 400 কোম্পানি, আমরা কেন সবাই ভালোভাবে এক্সপোর্ট করতে পারছি না? বিকজ আমাদের সকল কোম্পানি বড় কোম্পানি না, সকল কোম্পানির হয়তো বিনিয়োগের ক্ষমতা নাই। সো আমরা রিকোয়েস্ট করছি যে এই সেক্টরে যেহেতু বাংলাদেশের জনসংখ্যা অনেক আছে, আমরা যদি ন্যায্য মূল্যে মানুষের কাছে পণ্য সামগ্রী যদি পৌঁছে দিতে পারি, যদি ট্যাক্সের বোঝাটা যদি কম থাকে, ট্যাক্সের বোঝা যদি ন্যায্য থাকে, যৌক্তিক থাকে, তাহলে আগামী দিনে এক্সপোর্ট করার জন্য অসংখ্য কোম্পানি গড়ে উঠবে যারা থাইল্যান্ডের সাথে প্রতিযোগিতায় দাঁড়াতে পারবে। আমাদের ব্যথা কিন্তু আমরা উপশম করতে পারবই, যেভাবেই হোক, জিনিসের দাম বাড়ায় হোক, অথবা আমাদের এখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা বসে আছে, এরা কেউই এমন না যে কালকে তারা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে পরের দিন রাস্তায় বসে থাকবে, এরকম না, এরকম কোনো লোক নাই। তাদের ইভেন পরবর্তী 2-3 জেনারেশনকে চিন্তা করতে হবে না, আল্লাহ তাদেরকে এতটুকু সামর্থ্য দিয়েছেন। সুতরাং ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাই আমাদের কথা চিন্তা না করে আপনি দরিদ্র রিক্সাওয়ালার কথা চিন্তা করেন, আপনি কৃষকের কথা চিন্তা করেন, যে লোকটা ভ্যান চালাচ্ছে তার কথা চিন্তা করেন, শ্রমজীবী মানুষের কথা চিন্তা করেন যে আপনি কোথায় ট্যাক্স ইম্পোজ করছেন এবং এর ইম্প্যাক্টটা কোথায় যাবে। পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানিতে বাজার হারানোর শঙ্কা তৈরি রয়েছে, ফলে অর্থনীতিতে বড় ধাক্কা আসবে। সরকারের রাজস্ব বাড়ানোর যে উদ্দেশ্য সেটি হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের সদস্যরা এসব উদ্বেগের কথা জানান। পাশাপাশি সরকারকে আগামী 7 দিনের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেন তারা। যদি এ সময়ের মধ্যে আরোপিত ভ্যাট ও শুল্কের সঙ্গে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব থেকে সরকার সরে না আসে, তবে স্বেচ্ছায় কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ এবং সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বাংলাদেশের যত বাজেট হয়েছে, পুরো বাজেটে যে আয় ধরা হয়েছে লোকাল আয়, সেটা কি সাকসেসফুল হয়েছে? হয়নি। কেন হয়নি? ওনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে করেন, বিদায় বাস্তবতা ভিত্তিতে ওনারা হিসাব করেন না, যার কারণে এই সমস্যা। তো আমরা আমাদের সমস্যাগুলি আমাদের যারা সরাসরি উৎপাদনকারী তারা আপনার সামনে তুলে ধরছেন। আমাদের আর বেশি করে নতুন করে কিছু বলার নাই। আমাদের একটাই বলার আছে
যে এই শিল্পকে বাঁচান, এদেশের মানুষকে বাঁচান, যেন আমরা সুন্দরভাবে এদেশের মানুষ চলতে পারে। আমাদের বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, ওনারা কেয়ারটেকার গভর্নমেন্ট। ওনারা হয়তো ভোট করবেন না, ওনাদের ভোটের প্রয়োজন নাই, ঠিক আছে, কিন্তু ওনারা সরকার, এই সরকার অনেক মানুষের অনেক আশার সরকার, অনেক কিছু দেশের মানুষের আশা করে। কাজে সেই জনগণের দিকে তাকিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয়, সেটাই আমাদের সরকারের কাছে দাবি থাকবে। এবং আমাদের জোর দাবি, যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উঠে করা হয়। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। আমাদের এই ছাড়া কোনো উপায় নেই। আমরা রাস্তা নামবো, আমরা শিল্প কারখানা বন্ধ করবো, কারণ বন্ধ যখন কাল পরশু হবেই, এর আগেই বন্ধ করে দেওয়া উচিত। আমরা চালাতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। আপনারা দেখেন যেসব সিএবিতে নাম উঠতেছে, যেসব কোম্পানির ঋণ খেলাপি হচ্ছে, এরা কারা? কোনো ট্রেডার্স ঋণ খেলাপিতে পড়ে নেই, ঋণ খেলাপিতে পড়ছে উৎপাদনকারী, যারা আজকে 17,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে। আজকে তারাই ঋণ খেলাপিতে, তাদের নামে ঋণ খেলাপি কেস হয়, তাদের নামে অ্যারেস্ট হয়, তাদের নামে ফরেন ট্যুর ব্যান হয়, তাদের নাম হচ্ছে। তো যারা একটা ব্রিফ কেস দিয়ে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা, তাদের নামে কোনো ঋণ খেলাপি নাই। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।